নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম রাঙা পিসিমা। লিখেছেন রমাপদ চৌধুরী। তাহলে শুরু করি গল্প রাঙা পিসিমা। বেলেঘাটার অনাদি দস্তিদার লেনের 17-র এক বাড়িটা আপনারা কেউ দেখেছেন কি না জানি না। যদি কোনো দিন বেলেঘাটায় যান, হাতে সময় থাকলে অনাদি দস্তিদার লেনের খোঁজ করবেন। তারপর অনাদি দস্তিদার লেনে ঢুকে বাঁদিকের ফুটপাত ধরে পরপর 17টা নম্বর পার হয়ে এসে বাগানওয়ালা প্রকাণ্ড একখানা বাড়ি দেখতে পাবেন। পাঁচিল দিয়ে ঘেরা নির্জন বাড়িটার দিকে তাকালে দিনের বেলাতেও আপনার গা ছমছম করবে। একটু লক্ষ্য করলে দেখবেন বাঁ দিকের দেয়ালে আলকাতরা দিয়ে বড় বড় হরফে লেখা আছে 17-র 1, কিন্তু ফটকের ডান দিকে দেখতে পাবেন একটা মার্বেলের ফলক। ফুলপাতা আঁকা নামটা লেখা আছে তার উপর, নাম অনাদি নিবাস। অনাদি নিবাসের পাঁচিল অবশ্য ধসে পড়েছে এখন, লোহার ফটকে জং ধরেছে। আর বাগান, হ্যাঁ, এককালে বেশ সাজানো বাগানই ছিল। এখন চোর কাঁটার ঝোপের মধ্যে শুধু একটা মার্বেলের মূর্তি। অনাদি নিবাসের জানালাগুলো আজ 7 বছর খোলা হয়নি। প্লাস্টার খসে খসে ইঁট বেরিয়ে পড়েছে। বৃষ্টির জলে ভিজে ভিজে দেয়ালে শ্যাওলা জমে এমন চেহারা হয়েছে যে ভুতুরে বাড়ি বলেই মনে হবে। পাড়ার লোক নাকি মাঝরাতে ও বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসতে শুনেছে। কেউ কেউ বলে সাদা ধবধবে থান পরে একটি পরমা সুন্দরী মেয়েকে নাকি জ্যোৎস্না রাতে ও বাড়ির ছাদে ঘুরে বেড়াতেও দেখা যায়। সত্যি মিথ্যে জানি না, তবে সন্ধ্যের পর অনাদি নিবাসের পাশ দিয়ে কেউ হেঁটে যেতেও সাহস পায় না। এত বড় একটা বাড়ি, অথচ কেউ নাকি কোনো দিন অনাদি নিবাসে আলো জ্বলতে দেখেনি, মানুষ ঢুকতে বা বেরুতে দেখেনি। শুধু কার্নিশের ওপরে বসে একরাশ পায়রা বকম বকম করে, আর কার্নিশের নিচে চামচিকের রাজত্ব। তাই গাড়ি বারান্দার ঠিক ওপরে দুটো পরীর মাঝখানে যদিও ইংরেজিতে লেখা আছে 1902, তবু বাড়ির চেহারা দেখে মনে হয় সিরাজদৌল্লার সঙ্গে ক্লাইভের যুদ্ধ হওয়ার সময়ই বুঝি অনাদি নিবাসের পত্তন। আমি একসময় এই অনাদি নিবাসের এই 17-র 1 অনাদি দস্তিদার লেনের বাসিন্দা ছিলাম। আরও 2টি কলেজের ছাত্রের সঙ্গে আমিও সেদিন আশ্রয় পেয়েছিলাম রাঙা পিসিমার। বাড়ির সরকার মশাই থেকে শুরু করে আমরা সবাই তাকে রাঙা পিসিমাই বলতাম। আশ্রিত লোক ও বাড়িতে তখন কম ছিল না। আত্মীয়ের মধ্যে রাঙা পিসিমার এক বিধবা ননদ, যাকে আমরা বুড়িদি বলতাম, রাঙা পিসিমার এক মামা, যাকে আমরাও মামাবাবু বলতাম, আর বুড়িদির 8 ডজন ছেলে মেয়ে, যাদের মধ্যে সবচেয়ে বড় মেয়েটার নাম ছিল মিনু। রাঙা পিসিমা থাকতেন দোতলার একটি ঘরে। বুড়িদি কিংবা মামাবাবুর সঙ্গে তার দেখা হতো, 2-4টি কথা হতো শুধু ভোরবেলায় যখন গঙ্গা স্নানে যেতেন। রাঙা পিসিমার চেহারা ছিল পটের প্রতিমার মতো। দোহারা গড়ন, ফর্সা ধবধবে রং, নাকের ওপর গঙ্গা মৃত্তিকার রসকলি। লাল পাড় গরদের শাড়ি পরতেন সবসময়, গায়ে থাকতো একটা নামাবলি। কানের পাশে চুল তার তখনই অর্ধেক সাদা হয়ে গেছে। এমন রূপ, কিন্তু সরকার মশাই বলেছিলেন রাঙা পিসিমার মতো দুঃখের জীবন নাকি কারও হয় না। দুঃখটা কিসের জানতে পারলাম হঠাৎ একদিন। কলেজ থেকে সবে ফিরেছি, মিনু এসে বললে, মামিমা তোমাদের ডাকছে। আমরা 3 জন আশ্রিত বালক সুরসুর করে দোতলায় উঠে গেলাম। গিয়ে দেখি বাক্স বিছানা বাঁধা হচ্ছে, রাঙা পিসিমা কোথাও যাবেন হয়তো। বাক্স গুছোতে গুছোতে ফিরে তাকিয়ে বললেন, 2 দিনের জন্যে কাশি যাচ্ছি, একটু সাবধানে থাকিস তোরা।
সায় দিয়ে ঘাড় নাড়লাম। আবার বললেন, কিছু অসুবিধে হলে তোদের বুড়িদিকে বলিস, কেমন? এবারও ঘাড় নাড়লাম। তারপর একসময় ফিটনে চড়ে রাঙা পিসিমা চলে গেলেন। আর রাঙা পিসিমা চলে যেতেই মিনু এসে ফিসফিস করে বললে, মামিমা কোথায় গেলেন জানো? উত্তর দিলাম, কোথায় আবার, তীর্থে? মিনু বেনি দুলিয়ে মাথাটা একবার বাঁ দিকে একবার ডান দিকে হেলিয়ে বললে, কিচ্ছু জানো না। বললাম, কোথায় গেলেন তবে? মিনু ফাজিল মেয়ের মতো হাসি চেপে বললে, বরকে খুঁজতে। আমার ছোট মামা তো নিরুদ্দেশ হয়ে গেছেন, তাকে খুঁজতে গেলেন। মিনুর কাছেই সেই প্রথম শুনলাম রাঙা পিসিমার ইতিহাস। 15 বছর বয়সে নাকি বিয়ে হয়েছিল রাঙা পিসিমার, ভালো ঘরে ভালো পাত্রে। কিন্তু বিয়ের আগে যেটা ভালো মনে হয়েছিল সেইটাই হলো কাল। এমন সুন্দরী বউ, এমন রাজার মতো ঐশ্বর্য, কিন্তু রাঙা পিসিমার স্বামীর নাকি এসবের দিকে টান ছিল না। টান ছিল এক তান্ত্রিক গুরুর দিকে। পুজো আর্চা করতেন, তারপর হঠাৎ এক একদিন উধাও, আবার ফিরে আসতেন 2-10 দিন পরে। প্রথম প্রথম সবাই খোঁজাখুঁজি করত, কিন্তু তারপর তাও বন্ধ হলো। সকলেই জানত 2 দিন পরেই ফিরে আসবেন। কেউ বলতো মাথায় ছিট আছে, কেউ বলতো ও জন্মবৈরাগী, গেরুয়া দেখলেই ওর মন ঘর ছেড়ে পালাতে চায়, ও ঠিক সন্ন্যাসী হয়ে চলে যাবে একদিন। শেষ পর্যন্ত হলোও তাই। বিয়ের পর 3টে বছরও কাটেনি তখন হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন রাঙা পিসিমার স্বামী। রাঙা পিসিমা ভেবেছিলেন মাসখানেক পরেই ফিরে আসবেন, কিন্তু মাস থেকে বছর কেটে গেল, তবু ফিরে এলেন না। তখন সরকার মশাইকে পাঠানো হলো তারকেশ্বরে সেই তান্ত্রিকের আশ্রমে। সরকার মশাই মুখ কালো করে ফিরে এলেন। না, পাওয়া যায়নি দুজনের একজনকেও, না তান্ত্রিককে না রাঙা পিসিমার স্বামীকে। মুখ শুকিয়ে গেল রাঙা পিসিমার। সবাই বিব্রত হয়ে উঠল। চিঠির পর চিঠি গেল আত্মীয় স্বজনদের নামে, কেউ যদি হদিশ দিতে পারে, কিন্তু কেউ কোনো খবর দিতে পারল না। গয়া, কাশী, বৃন্দাবন তীর্থে তীর্থে ঘুরে এলেন রাঙা পিসিমা, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কি হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়? রাঙা পিসিমার মুখের হাসি নিভে গেল। সেই যে পুজোর ঘরে ঢুকলেন, তারপর থেকে শুধু নাম কীর্তন আর পুজো পার্বণ। বাড়ির লোকদের সঙ্গে কথাবার্তাও একরকম বন্ধ হয়ে গেল, মেলামেশা বন্ধ হলো আত্মীয় স্বজনদের সঙ্গে। ফিসফিস করে রাঙা পিসিমার ইতিহাস বলছিল মিনু। সমবেদনায় ওর গলার স্বরও বুঝি ভারী হয়ে আসছিল। এমন সময় হঠাৎ বলে উঠল, এই রে সরকার মশাই, বলেই ছুটে পালালো। সরকার মশাই ঘরে ঢুকেই পটপট করে জামার বোতাম কটা খুলে দিয়ে হাত পাখাটা নিয়ে বুকে হাওয়া করতে শুরু করলেন। তারপর হঠাৎ যেন নিজের মনেই বললেন, এই নিয়ে বোধহয় 200 পুরো হলো। বুঝতে না পেরে তাকালাম তার মুখের দিকে। উত্তর এলো, 200 বার। 200 বার এমনি উড়ো খবর এসেছে। আত্মীয় স্বজন কেউ গয়া কি বৃন্দাবন বেড়াতে গেছে, আর সেখান থেকে চিঠি লিখেছে, সাধুদের আড্ডায় দেখলাম, মনে হলো যেন অমোক। রাঙা পিসিমাও তেমনি মানুষ, যে যা বলে বিশ্বাস করে বসেন। আর যত ঝামেলা আমার। সরকার মশাই, ব্যবস্থা করে দিন, যাই একবার স্বচক্ষেই দেখে আসি। জিজ্ঞেস করলাম, এবারও বুঝি খবর পেয়েই গেলেন? সরকার মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 200 বারই খবর পেয়ে গেছেন, কিন্তু কখনো হয়তো সাধুর হদিশই মেলেনি, কখনো গিয়ে দেখেছেন সম্পূর্ণ অন্য লোক। এবারেও দেখো তাই হবে। সরকার মশাই যা বলেছিলেন তাই হলো। দিন কয়েক পরেই থমথমে মুখ করে ফিরে এলেন রাঙা পিসিমা।
পাওয়া যায়নি। পাওয়া যে যাবে না তা যেন সকলেই জানত। জানতেন না শুধু রাঙা পিসিমা। আগের মতোই আবার তেমনি নামাবলী গায়ে দিয়ে নাকে কপালে গঙ্গামাটির তিলক কেটে গুনগুন করে গান শুরু করলেন সকাল থেকে সন্ধে। হঠাৎ একদিন দেখি কি দোতলার বারান্দায় একজন জ্যোতিষীর সামনে বসে একমনে কি যেন শুনছেন রাঙা পিসিমা। সরকার মশাই হেসে বললেন, ওই তো কাজ, একবার শুনলে হলো অমুক জায়গায় ভালো জ্যোতিষী আছে, অমনি হুকুম হবে। জানতো সরকার মশাই, একবার নিয়ে আসুন তাকে। সেদিনও এমনই রাগে গজগজ করতে করতে সরকার মশাই এসে হাজির হলেন। বললেন, আমার হয়েছে যত ঝামেলা, কে খবর দিয়েছে বাঁশবেড়েতে ভালো গণৎকার আছে, তাকে আনতে হবে এখন। সরকার মশাই চলে গেলেন, আর মিনুর কাছে শুনলাম ব্যাপারটা। দিনের পর দিন এমনি একজন না একজন জ্যোতিষী আসে, নিজের আর স্বামীর দুখানা কুষ্ঠি মেলে ধরে আলোচনা হয়। আজে বাজে অনেক কথা বলে যায় গণৎকার, কিন্তু সেদিকে কান থাকে না রাঙা পিসিমার। শুধু একসময় ফিসফিস করে জিজ্ঞেস করেন, দেখুন তো ভালো করে উনি কবে ফিরবেন। এক একজন এক একটা তারিখ বলে, তা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন রাঙা পিসিমা। হয়তো পাঁজি দেখে দিন গোনেন, তারপর সে তারিখ পার হয়ে যায়। কেউ আসে না, ফিরে আসে না রাঙা পিসিমার স্বামী। তখন আবার নতুন জ্যোতিষীর খোঁজ পড়ে। এমনিভাবেই বছরের পর বছর কেটে গেছে রাঙা পিসিমার, এমনিভাবেই বছর কেটে চলে। কখনো স্বামীর খোঁজে তীর্থে তীর্থে ছুটে বেরিয়ে, কখনো জ্যোতিষীর দেওয়া তারিখের দিকে তাকিয়ে। 15 বছর বয়সে বিয়ে হয়েছিল রাঙা পিসিমার। স্বামী নিরুদ্দেশ হয়েছিল তার 18 বছর বয়সে। তারপর তার পথ চেয়ে অপেক্ষা করতে করতে কখন তার কানের পাশে চুল সাদা হয়ে গেছে, মুখে বয়সের রেখা পড়েছে, তা বোধহয় রাঙা পিসিমা বুঝতেও পারেননি। এমন সময় হঠাৎ একদিন ভোরবেলায় হইচই হট্টগোল শুনে ঘুম ভেঙে গেল। শব্দ শুনে ভেতর বারান্দায় ঢুকে দেখি ঝি চাকর সরকার মশাই সবাই আনন্দে হইচই জুড়ে দিয়েছে, আর হাসি মুখে প্রৌঢ় গোছের একটা গেরুয়া পরা লোক গারুর জলে পা ধুচ্ছে। সকলেই যেন লোকটাকে তোয়াজ করতে ব্যস্ত। কেউ জলের জন্যে ফরমাস করল, কেউ তোয়ালে এনে দিল, কেউ বা আসন পেতে দিল। সরকার মশাইকে আড়ালে ডেকে ফিসফিস করে বললাম, কে উনি, নতুন জ্যোতিষী বুঝি? একগাল হেসে সরকার মশাই বললেন, বড়বাবু গো, রাঙা পিসিমার স্বামী। ফিরে এসেছেন? বুকের ভেতরটা হঠাৎ যেন দপ করে উঠল। তাহলে শেষ পর্যন্ত স্বামীকে ফিরে পেলেন রাঙা পিসিমা? আনন্দের সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে উঠল। এ যেন শুধু রাঙা পিসিমার আনন্দ নয়, আমাদেরও আনন্দ। খবর পেয়ে ছুটতে ছুটতে এলো বুড়িদি। ঢিপ করে একটা প্রণাম করে বললে, এতকাল পরে আমাদের মনে পড়ল দাদা। রাঙা পিসিমার স্বামী আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে লজ্জার হাসি হাসলেন। মামাবাবুও ছুটে এলেন, পরস্পর পরস্পরকে কুশল প্রশ্ন করলেন। মিনুরা 8 ডজন ভাই বোন ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়েছিল। বুড়িদির ইশারায় তারা একে একে এসে প্রণাম করল। এমন সময় সরকার মশাই বলে উঠলেন, আরে আসল লোকই যে আসেনি, রাঙা পিসিমাকে খবর দিয়েছ? তাই তো, রাঙা পিসিমা কি এখনো ঠাকুর ঘরে, কিছুই জানেন না? সরকার মশাই আমাকেই কাছে পেয়ে বললেন, যাও যাও, খবর দিয়ে এসো। ছুটে গেলাম। এমন একটা শুভ সংবাদ জানাবার ভার পেয়ে যেন খুশি হলাম। কিন্তু সিঁড়িতে পা দিয়ে ওপরে তাকাতেই চমকে উঠলাম। পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন রাঙা পিসিমা, ঠিক সিঁড়ির মাথায়। আমাকে দেখতে পেয়েছেন মনে হলো না, মুখের ভাব বদলালো না একটুও। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম, কিন্তু রাঙা পিসিমার মুখের দিকে তাকিয়ে
কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কাছে গিয়ে দাঁড়াতে রাঙা পিসিমা বললেন, চল। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে এলেন রাঙা পিসিমা। বারান্দায় এসে দাঁড়ালেন। সবাই দূরে সরে গেল। স্থির চোখে গেরুয়া পরা লোকটার দিকে তাকিয়ে রইলেন রাঙা পিসিমা। তারপর বললেন, এ কে সরকার মশাই? আমি তো চিনতে পারছি না। সকলেই চমকে উঠল। সরকার মশাই বললেন, চিনতে পারছেন না কি রাঙা পিসিমা? বড়বাবু আমাদের। রাঙা পিসিমা গম্ভীর গলায় বললেন, না। বুড়িদি চিৎকার করে উঠল, দাদাকে চিনতে পারছো না? তেমনি গম্ভীর গলায় উত্তর এলো, না। মামাবাবুও কি যেন বলতে যাচ্ছিলেন, তার আগেই রাঙা পিসিমা চিৎকার করে উঠলেন, না, সে নয়, দূর করে দাও, ওকে দূর করে দাও। বলেই ছুটে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন রাঙা পিসিমা। সশব্দে কপাট বন্ধ করে দিলেন। গেরুয়া পরা লোকটার মুখখানা ম্লান দেখালো। অভিমানের স্বরেই চলে যেতে চাইলেন তিনি। বুড়িদি, মামাবাবু, সরকার মশাই অনেক বোঝালেন। তারপর নিচের একখানা ঘরে বিছানা পেতে দিলেন তাঁর জন্যে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। রাঙা পিসিমা কিন্তু কপাট খুললেন না সন্ধে পর্যন্ত। সন্ধেবেলায় একা একা গিয়ে টোকা দিলাম দরজায়। কপাট খুলে দিলেন রাঙা পিসিমা। দেখলাম, দেখে শিউরে উঠলাম। একবেলার মধ্যে একই চেহারা হয়েছে রাঙা পিসিমার। বুঝলাম সারাটা দিন কেঁদেছেন পড়ে পড়ে। রাঙা পিসিমা চোখ মুছে জিজ্ঞাসা করলেন, চলে গেছে সে? বললাম, না। চিৎকার করে উঠলেন রাঙা পিসিমা, চলে যেতে বল এক্ষুনি। যেন রাগে ফেটে পড়লেন। বললেন, যার কথা সারা জীবন ভেবেছি, যার খোঁজে সারা জীবন কেটে গেছে, সে যদি সত্যি একদিন এসে হাজির হয় একেবারে অন্য চেহারা নিয়ে, সত্যি যদি ফিরে আসে, সে যে কি অসহ্য তোরা বুঝবি না। ওরে, আজ বুঝতে পেরেছি। তার কথা ভাবতে চাই, তাকে চাই না আর। বলে আবার বিছানার উপর লুটিয়ে পড়লেন রাঙা পিসিমা। আর রাঙা পিসিমাকে ডাকতে গিয়ে দেখলাম বিছানার উপর বড় একখানা ফটো পড়ে রয়েছে। দেখেই বুঝলাম রাঙা পিসিমার স্বামীর ছবি। 21-22 বছরের একটি সুন্দর মুখ সে ছবিতে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আপনা থেকেই। বুঝতে পারলাম যে চলে গিয়েছিল তার সঙ্গে যে ফিরে এসেছে তার কোনো মিল নেই। মানুষটাই শুধু এক। তবু গেরুয়া পরা লোকটাকে, রাঙা পিসিমার স্বামীকে বুড়িদি, মামাবাবু, সরকার মশাই ধরে রাখলেন। সকলেরই বিশ্বাস ছিল রাঙা পিসিমার রাগ পড়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে সেই যে বেরিয়ে গেলেন রাঙা পিসিমা, আর ফিরে এলেন না। দুপুর পর্যন্ত অপেক্ষা করে সরকার মশাই বেরিয়ে গেলেন রাঙা পিসিমার খোঁজে। আত্মীয় স্বজনদের কাছে চিঠি লেখা হলো, থানায় খবর দেওয়া হলো, কিন্তু হদিশ মিলল না রাঙা পিসিমার। মাসখানেক পরে পরীক্ষা পাশ করে জব্বলপুরে চলে গিয়েছিলাম একটা চাকরি নিয়ে। বহু বছর বাদে সেদিন হঠাৎ গিয়ে দেখি লোহার ফটকে একটা বড় তালা ঝুলছে। মরচে ধরে গেছে তালাটায়। ও বাড়ির খবর জিজ্ঞেস করতে চোখ কপালে তুলল আশেপাশের লোক। বললে, সে কি, ও বাড়িতে লোক ছিল নাকি কখনো? ও তো ভুতুরে বাড়ি। কেউ বললে, মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসে অনাদি নিবাস থেকে। কেউ বললে, জ্যোৎস্না রাতে ও বাড়ির ছাদে ফুটফুটে একটি মেয়ে সাদা থান পরে ঘুরে বেড়ায়। কিন্তু আমি জানি ও বাড়ির হাওয়ায় যদি কোনো নারীর প্রেতাত্মাও থাকে, তাকে মানুষ ভয় পাবে না, তার দুঃখে চোখে জল আসবে।
এতক্ষণ শুনলেন রমাপদ চৌধুরীর লেখা গল্প রাঙা পিসিমা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।